জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। দাম বাড়তে পারে তামাক ও বিলাসী পণ্যের, কমবে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় ৩০ পণ্যের। ২০২৪-২৫ প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন, আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চায় ভারত, বললেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। আর শুরুতেই ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। দু ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার এই প্রতিপাদ্য ধরে বাজেট উপস্থাপন করছেন তিনি। বিকেল ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়। এরপর বাজেট প্রস্তাব শুরু করেন অর্থমন্ত্রী। এবছর ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হচ্ছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। বাজেটে ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা। এডিপি আকার ধরা হয়েছে ২,৫৬,০০০ কোটি টাকা। বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৭,২০০ কোটি টাকা। এতে জিডিপির প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫%। ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকাই থাকছে। আর নারীদের করমুক্ত আয়সীমা থাকছে ৪ লাখ টাকায়। এছাড়া ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে। দর্শক, সংসদের নতুন বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ বিষয়ে আরো খবর জানতে সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? বাতেন, ২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ শুরু হয়েছে, তো বিস্তারিত জানান কি আছে আপনার কাছে? ২৪-২৫ যে বাজেট, সেই বাজেটের আজকে বেলা ৩টায় সেই বাজেট উত্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু আগামী এক বছর আমাদের এক বছর সাধারণ মানুষ, বিশেষ করে বাংলাদেশের ১৬ কোটি নাগরিকের ভাগ্য নির্ধারণী, তাদের জীবনযাত্রা সবকিছু কিন্তু নির্ধারণ হয় বাজেটের মধ্যে দিয়ে। এবং সেই বাজেটটি ৭,৯৭,৯০০ কোটি টাকা, বলা যায় ৮ লাখ কোটি টাকার বাজেট, সর্বোচ্চ বাজেট এবার পেশ করা হচ্ছে। এবং যেটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট তিনি উত্থাপন করছেন জাতীয় সংসদে। এবং এটি আওয়ামী লীগ সরকারের টানা ৪বার এবং পঞ্চমবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট আজকে পেশ হতে যাচ্ছে এবং পেশ শুরু হয়েছে এর মধ্যে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ইতিহাসে এটি ৫৩তম বাজেট ঘোষণা হচ্ছে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে এবার যে বাজেট নির্ধারণ করা হয়েছে, এর আগে সেই জায়গায় কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল যে খাতগুলোতে। সেই খাতের মধ্যে অন্যতম হচ্ছে মূল্যস্ফীতি, এরপরে আয়কর বাড়ানো, এবং আপনি জানেন যে সাদা টাকা করার, অর্থাৎ কালো থেকে সাদা টাকা করার যে সুযোগ, সেই সুযোগটি আপনি জানেন যে গত বছর ১০% খরচ করে তারা এটি করতে পারতেন। এবারে কিন্তু সেটি বাড়ানো হয়েছে এবং সেখানে ১৫% টাকা খরচ করতে হবে যারা কালো টাকা সাদা করতে চান। সেই জায়গা থেকে অর্থনীতিবিদরা যারা বলছেন, এর মধ্যে আমরা সকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান করছি এবং সেখানে সারা বাংলাদেশের যে সংসদ সদস্য যারা প্রতিনিধিত্ব করছেন সারা বাংলাদেশে, তারা কিন্তু এর মধ্যে এসে সংসদে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই বাজেট শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু চুলচেরা শোনার পর থেকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ এবং সেই অনুযায়ী আগামী এক বছরের পরিকল্পনা কিন্তু তারা করবেন। এবং এর পাশাপাশি আপনি জানেন যে এবারে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের বিষয়টি, যেটি গত বছর ৪,৩০,০০০ কোটি টাকায় সীমাবদ্ধ ছিল। এবার সেটি বাড়িয়ে ৪,৮০,০০০ কোটি টাকা করা হয়েছে। এবং এই টার্গেটেই কিন্তু রাজস্ব আদায়ের এই বছর ব্যাপী প্রক্রিয়া চলবে। এবং এর পাশাপাশি সামাজিক নিরাপত্তার বিষয় রয়েছে এবং অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু এবারে বাজেটে রয়েছে। প্রায় ৮ লাখ কোটি টাকা বাজেট। আমি জাতীয় সংসদের যে আসলে যেখানে বাজেট উত্থাপন করা হচ্ছে আবুল হাসান মাহমুদ আলীর মধ্যে দিয়ে, সেখানে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন, দেশের সারা দেশের প্রতিনিধি আছেন, জনগণের যারা প্রতিনিধি নির্বাচিত
তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। সব মিলে কিন্তু এবারে বাজেটটি যেমন চ্যালেঞ্জ রয়েছে, তেমনি কিন্তু আশা জাগা নিয়ে অনেকগুলো দিক এখানে রয়েছে, এবং সেই জায়গায় সাধারণ মানুষের বিশেষ করে ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটি প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন স্বাভাবিক করার যে দাবি থাকে, সেই জায়গায় কিন্তু অনেক বিশ্লেষণ হওয়ার পরে কিন্তু আজকের এই বাজেটটি উত্থাপিত হচ্ছে। এবং বেশ কয়েকটি প্রতি বাজেটেই যেভাবে আসলে জিনিসপত্রের দাম ওঠানামা করে, অর্থাৎ দাম বাড়ে এবং কমে যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলোতে এবার আমরা লক্ষ্য করছি যে ইলেকট্রনিক্স যে গুডগুলো রয়েছে, বিশেষ করে ব্যক্তিগত পরিবহন এবং মোটরসাইকেল, এবং আপনি জানেন যে ইলেকট্রনিক্স গুডস এর মধ্যে লাইট, পানির ফিল্টার, ফ্রিজ, এসি, এই জিনিসগুলো কিন্তু দাম এবার কর বাড়ানোর কারণে কিন্তু এইগুলোর দাম বেড়ে যাবে। এই বাজেটের মধ্য দিয়ে যেগুলো আসলে নতুন নতুন শর্ত আরোপ করা হয়েছে, সেই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে দাম বেড়ে যাবে এইসব পণ্যের। এবং এর পাশাপাশি কিন্তু সিগারেটের দাম এবার বাড়ছে এই বাজেট ঘোষণার মধ্য দিয়ে। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা তিনি দিয়েছেন, সেটিকে টার্গেট করে 2040 সালের মধ্যে বাংলাদেশকে একেবারে বলা যায় যে এন্টি টোবাকো, অর্থাৎ যেখানে মাদক মুক্ত একটি সমাজ গড়ার যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আসলে প্রতিবারই কিন্তু করের আওতায় নিয়ে আসা হয় এই তামাকজাত দ্রব্য। সেই তামাকজাত দ্রব্যের এবার দাম বাড়ছে, এবং সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুবর্ণা যে জনমুখী বাজেটের যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে করা হয়, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত এবং সরকারের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের হিসাব নিকেশ এবং একেবারে চুলচেরা বিশ্লেষণ শেষে যে বাজেটটি জনমুখী করার যে এতদিনের প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই আজকে প্রতিফলন ঘটছে। এবং সেটির মধ্যে দিয়ে কিন্তু আগামী 1 বছর সাধারণ মানুষের জীবনযাত্রা এবং তাদের উন্নয়ন নির্ভর করছে। সেই নির্ভরতার মধ্য দিয়ে মানুষকে কিভাবে আসলে একটি বছর চলতে হবে, সেটিও কিন্তু আজকে রূপরেখা দেওয়া হচ্ছে। তো সুবর্ণ, সব মিলে কিন্তু বলাই যায় যে আজকের বাজেটের উপর যেমন বাংলাদেশের একটি বছর নির্ভর করছে, ঠিক তেমনি 1 লাখ কোটি টাকার বাজেট, সর্বোচ্চ বাজেটের উপর প্রত্যাশার দিক যেমন রয়েছে, ঠিক তেমনি এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিরোধী দল যারা আছেন তাদের সমালোচনায় ভরপুর থাকবে, এবং অর্থনীতিবিদরা এটিকে একটি দিক নির্দেশনা দিবেন। সব মিলে কিন্তু আগামী 1 বছরের জন্য যে ভাগ্য নির্ধারণের যে বাজেট, সেটি কিন্তু এর মধ্যে আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রথমবারের মতো উত্থাপন শুরু করেছেন। শোনা ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে বাজেট উত্থাপনের সবশেষ খবর। বাতেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। এর আগে 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি প্রস্তাবিত বাজেটে সই করবেন। আয় ব্যয়ের হিসাব মিলাতে এবার বাজেটে খরচের লাগাম টানা হয়েছে। প্রতি বছর গড়ে 12 থেকে 15% বাড়ানো হলেও এবার 4% কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। ঘাটতি রয়েছে 2,56,000 কোটি টাকা। অন্যান্য খাত থেকে পূরণ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনীতির সংকট পরিস্থিতিতে 2024-25 অর্থ বছরে 7,96,900 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোন পণ্যের দাম বাড়লো। বাজেটের অন্যান্য বিষয় যতটা না ভাবায় তার চেয়ে বেশি ভাবায় এতে কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটি কমছে। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তার দিকে তাকিয়ে ছিল পুরো দেশবাসী। কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির দাম কমছে তা জানতে অধীর আগ্রহে ছিলেন সাধারণ মানুষ। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের উপর কর আরোপ প্রস্তাব করা হয়েছে, যার ফলে দাম বাড়বে সেসব পণ্যের। বাজেটে দুঃসংবাদ রয়েছে ধূমপায়ী অথবা তামাক সেবীদের জন্য। তামাক জাতীয় সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যারা গরম থেকে রক্ষা পেতে ফ্রিজ কিংবা এসি কিনতে চান তাদের জন্য সুখবর নেই বাজেটে। বাড়বে পানির ফিল্টার খরচ। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে কোমল পানীয়র নামও।
খরচ বাড়বে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও। সেই সাথে বাড়বে মোবাইল ফোনের সিমের দামও। এছাড়া বাজেটে সকল ধরনের বিলাসী পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। শৌখিন মানুষদের ঘর সাজাতে গুনতে হবে বাড়তি টাকা। যারা গাড়ি সিএনজি বা এলপিজিতে রূপান্তর করতে চান তাদের খরচও বাড়বে। এছাড়াও দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৈদ্যুতিক বাল্ব সহ আরও 30টি পণ্যের। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ও দেশের উৎপাদন স্বার্থে বেশ কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কর কমানো হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, খেজুর, পাট, তুলা, সুতা ও বিভিন্ন ধরনের মশলা। দাম কমানোর তালিকায় আরও রয়েছে প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক মোটর, ল্যাপটপ আর ডেঙ্গু কিট, কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ক্যান্সার চিকিৎসার খরচও কমছে। এছাড়া 2040 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তি কেন্দ্রিক স্মার্ট ব্যবসায়ীদের করমুক্ত সুবিধা দেওয়া হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের 14 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি 53টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। এসব বাজেটে ও উপস্থাপনকারী অর্থমন্ত্রী সম্পর্কে তুলে ধরেছেন কাউসার আহমেদ। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়। ওই বছর মাত্র 4,985 কোটি টাকার অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করে লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপিত হয় 1972 সালের 30 জুন। 1972-73 অর্থ বছরে জাতীয় সংসদে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। দেশের প্রথম বাজেটের আকার ছিল ছোট। উন্নয়নের ধারাবাহিকতায় স্বাধীনতার 53 বছরের ব্যবধানে যা বৃদ্ধি পেয়েছে তা হাজার গুণের বেশি। 72-73 অর্থ বছরের বাজেটকে বলা হয়েছিল পুনর্বাসন ও পুনর্গঠনধর্মী। 2024-25 অর্থ বছরে এসে যা রূপ নিয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদ। সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারের 14 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক সহ 53টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। টানা 10 বার বাজেট দিয়ে রেকর্ড করেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও এরশাদ সরকারের সময় 2টি বাজেট দিয়েছিলেন তিনি। এই হিসেবে মুহিতের উপস্থাপনা করা বাজেটের সংখ্যা 12টি। এছাড়া প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানেরও 12টি বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে। এর আগে টানা 5 বারের বাজেট দেন আ.হ.ম মোস্তফা কামাল। এরও আগে বাংলাদেশের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া টানা 6টি বাজেট দেন। 1972-73 অর্থ বছরের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ এখন বিশ্ব অর্থনীতিতে রোল মডেল। মাত্র 786 কোটি টাকা দিয়ে যে দেশের বাজেটের সূচনা তা এখন রূপ নিয়েছে প্রায় 8 লাখ কোটি টাকায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে ভারতের লোকসভা নির্বাচনের খবর। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন তিনি। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার ভারতের 18তম লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ উপলক্ষে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে 9 জন দুপুরে দেশে ফিরবেন। ভারতের নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার তার চেয়ে কম থাকলেও নতুন সরকার গঠন করতে জোট সঙ্গীদের সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এর ফলে টানা তৃতীয়বারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা
এনডিএর সব দলের পক্ষ থেকে তাদের সমর্থন নিশ্চিত হয়েছে বলে দলটি ঘোষণা দিয়েছে। দলটির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নরেন্দ্র মোদীকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, 21 নেতার মধ্যে রয়েছে তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের এক প্রতিনিধির নাম। লোকসভার কাঙ্ক্ষিত 272 আসন নিশ্চিত করতে এই দুটি দলের সমর্থনই বিজেপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারে সারা বাংলা প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে আয়াস রহমান এজাজ নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার পৌর শহরের কলেজপাড়া এলাকায় খান টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হয়। পরে ওই এলাকা থেকে আনারস প্রতীকের বিজয় মিছিল বের হলে জালাল উদ্দিন খোকাসহ তার অনুসারী হাসান আল ফারাবি জয়সহ আরও কয়েকজন মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এ সময় জয় এজাজের মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদারের সমর্থক মোহাম্মদ মোকসেদুলকে কুপিয়ে তার বাম চোখ উঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দোয়াত কলম প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতে ভোটের ফলাফল প্রকাশের পরপরই টিয়াখালী ইউনিয়নের রজপাড়া মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরও 3 জনের উপরে হামলা চালিয়ে আহত করা হয়েছে। এদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হওয়ায় মোকসেদুল এবং সাইমুম ইসলামকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জের টঙ্গী সড়কের নলছটায় চলনবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 2 জন নিহত হন। এছাড়াও অন্তত আহত হয়েছে আরও 2 জন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এই ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক হেলপার পালিয়ে যাওয়ার তাদের আটক করতে পারেনি পুলিশ। অন্যদিকে টাঙ্গাইলের কালীহাতিতে দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছে। ভোর রাতে মমতা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার আনালিয়াবাড়ির এলাকায় এই ঘটনা ঘটে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধার 7 উপজেলায় গো খামারগুলোতে গরু মোটাতাজাকরণ করছেন খামারিরা। দেশের সার্বিক পরিস্থিতি ভালো হওয়ায় খামারিরা ভালো দাম পাবেন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গাইবান্ধা থেকে খালিদ হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঈদুল আজহায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হয়। ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে চলছে কোরবানির পশুর পরিচর্যা। প্রতিবারের মতো এবারও কোরবানির জন্য পশু মোটাতাজা করছেন গাইবান্ধা জেলার খামারিরা। অনেকে আবার শখের বশে গড়ে তুলেছেন খামার। তেমনি একজন সদর উপজেলার বাদিয়াখালীর গোয়াইবাড়ি গ্রামের রেজল করিম। তার খামারে বিভিন্ন জাতের বড় আকৃতির বেশ কয়েকটি গরু আছে, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী। বড় বড় গরু, কালো লাল গরু দেখতে অনেক সুন্দর। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং ছবি তুলে নিয়ে যায়। তার আসলে এটা মানে সময় কাটে আর কি, এখানে এসে দেখার জন্য। দেখলে ভালো লাগে। গরু দেখার জন্যই অনেকে এখানে আসে, যে একই রকম সাইজের প্রায় অনেকগুলো গরু এখানে আসে। শখের বসাতে করতে করতে মানে এই অবস্থা। এখন বলে আস্তে আস্তে কয়েকটা এখন বাড়ে পরে আবার পুরাটা ঘরে উঠায় না, বলে দেখি আরো
ওটার ইয়েটা সামনে বার আল্লাহ বাসে করতে রাখে ইনশাল্লাহ। সবাই না করছে, হ্যাঁ কইতেছেন আমার এই ব্যবসাটা আমার অনেক দিনকার আশা, তারপরে আমরা কেউ বাধা দিইনি। হ্যাঁ নিজেই দেখি আস্তে আস্তে করতেছে, করার পরে দেখতেছি একটু সফল হইতেছে। তো আমরা হলে সংসারে কাজ করি, পাশাপাশি জাউলির ভাইজানের খামারে কাজ করি, টাকা পয়সা দেয়, আমার সংসার ভালোভাবে চলে। কল কাটি, মেশিন দিয়ে ঘাস কাটি, আবার গরু গাও ধোয়াই, তারপরে গরু খিলেই। গোখাদ্যের দাম বেশি হলেও সার্বিক পরিস্থিতি ভালো থাকায় এবার খামারিরা ভালো লাভ করতে পারবে বলে আশা প্রাণী সম্পদ কর্মকর্তার। প্রতি বছর খামারিরা অনেক সংখ্যায় থাকে। এবার রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু অনেক নির্বাচন হয়ে গেছে, আসলে মাঠ পর্যায়ে কিছুটা টাকার এখনো আছে। গত বছরের ন্যায় খামারিরা অবশ্যই লাভবান হবে। এবছর গাইবান্ধা জেলায় মোট 1,45,381টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইস্টার্ন ব্যাংক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্লেপেন স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এমন কর্মসূচিতে প্রতিবেশ রক্ষায় সবুজায়নে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ বৃদ্ধির আশাবাদ আয়োজকদের। দেশজুড়ে ইস্টার্ন ব্যাংকের 85টি শাখা এবং 36টি উপশাখা থেকে এই কর্মসূচি পালন করা হবে। সে সময় উপস্থিত ছিলেন প্লেপেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, স্কুলের অধ্যক্ষ সরাবান এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে 4 দিন ব্যাপী হযরত মোহাম্মদ মোস্তফা এর সৌরবার্ষিকী ওরসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে। আকবর বোয়ালখালীর কদুরখালীতে 4 দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ওরসে আকবর সভাপতিত্ব করেন আল্লামা সুফি সৈয়দ জাফর সাদেক সহ সম্মানিত অতিথি ছিলেন ভারতের দিল্লির দরবারে আহলে সুন্নাত থেকে আসা সৈয়দ জাবেদ আলী নকশবন্দি, সৈয়দ কাশিফ আলী নকশবন্দি, গোমদন্ডি দরবারের নায়েবে সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি সহ অনেকে। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের দেয়া 97 রানের টার্গেটে মাত্র 2 উইকেট হারিয়ে 46 বল হাতে রেখেই জিতে নেন মেন ব্লুরা। মাত্র 1 রান করে সাজঘরে ফেরেন বিরাট। নতুন ব্যাটার ঋষভ পান্ডুকে সাথে নিয়ে রোহিত পড়েন 44 রানের জুটি। হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর রিটায়ার্ড হার্টে মাঠ ছাড়েন রোহিত। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জেলানের 26 রানের সুবাদে 96 রান শেষ হয় আইরিশদের ইনিংস। বাংলাদেশের পতাকাবাহী প্রযুক্তি মোবাইল অ্যাপ্লিকেশন হ্যালো সুপারস্টার এবং মালয়েশিয়ার জাতির পিতা টঙ্কু আব্দুর রহমানের দৌহিত্র টঙ্কু হারুনুর রশিদ ফুটবল একাডেমির উদ্যোগে এবারই প্রথম ট্যালেন্ট হান্ট ফুটবল প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব 15 বছর বয়সীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। যাচাই বাছাই শেষে প্রতিযোগিতায় বিজয়ী 12 জন পুরস্কার হিসেবে পাবেন বিনা খরচে স্পেনের রিয়াল মাদ্রিদে উচ্চতর ফুটবল প্রশিক্ষণ গ্রহণের সুযোগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যালেন্ট হান্ট ফুটবলের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আব্দুল গাফার, সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান ইমিলি, চিত্রনায়ক নীরব হোসেন, হ্যালো সুপারস্টারের নির্বাহী পরিচালক মিস গ্যাজেল, মাহসেন জাদেহ সহ আরও অনেকে। Hello Superstars is a bridge which connects fans to their favorite stars. বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে 12 জনের টিম নিয়ে রিয়াল মাদ্রিদে প্র্যাকটিসের একটি সুবর্ণ সুযোগ করা হয়েছে।
টিঙ্কু আব্দুর রহমানের নাম যারা শুনেছেন, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী রাজা ছিলেন, তার নাতি কিন্তু এটার সাথে অতপ্রতভাবে এবং তার মেয়ে রানীও জড়িত আছেন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। দাম বাড়তে পারে তামাক ও বিলাসী পণ্যের, কমবে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় 30 পণ্যের। 2024-25 প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন, আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরো শক্তিশালী করতে চায় ভারত, বললেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।